অবশেষে বিএনপির সঙ্গে সমঝোতার পথে শেখ হাসিনা ৫ই আগস্ট দিল্লিতে চলে যেতে বাধ্য হওয়ার পর থেকেই আওয়ামী লীগের অন্দরমহলে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনা কবে ফিরছেন। কিন্তু বাস্তবতা হল সেই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই। তিনি এখনও দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর দেশে জাতীয় নির্বাচনের আর মাত্র ২ সপ্তাহ বাকি। ঠিক এই উত্তপ্ত বাস্তবতার মাঝেই ভারতের প্রভাবশালী গণমাধ্যম জি ২৪ ঘণ্টা শেখ হাসিনাকে এমন একটি প্রশ্ন করল যার রাজনীতির গতিপথ বদলে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রশ্নটি ছিল না তিনি কবে ফিরবেন, বরং প্রশ্ন ছিল বাংলাদেশে ফিরে গেলে তার অগ্রাধিকার কী হবে। অর্থাৎ প্রশ্নের ভেতরেই ধরে নেওয়া হয়েছে তিনি ফিরছেন। এখান থেকেই শুরু হয় নতুন রাজনৈতিক হিসেব নিকেশ। এই প্রশ্ন আর সাধারণ কোনো সাক্ষাৎকারের সূচনা নয়, এটি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক সিগন্যাল। কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি বর্তমানে বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত এবং নিষিদ্ধ একটি দলের নেত্রী। এমন অবস্থায় স্বাভাবিক প্রশ্ন হওয়ার কথা ছিল তিনি আদৌ ফিরতে পারবেন কিনা। কিন্তু সেই পথে না গিয়ে ফেরার পর করণীয় জানতে চাওয়া বিশ্লেষকদের চোখে একটি পরিকল্পিত বার্তার মতোই ধরা পড়ে। শেখ হাসিনার অবস্থান কি তাহলে অবসর নয় বরং প্রস্তুতি? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধা রাখেননি। তিনি পরিষ্কারভাবে বলেন, দেশে ফেরার পর তার প্রথম অগ্রাধিকার হবে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠা। তার ভাষায়, দেশে এখন আইনের শাসন নেই, চলছে মব রাজনীতি, অর্থনীতি স্থবির, বিনিয়োগ থমকে গেছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে তিনি আবারও জোর দেন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল তিনি বলেন, সেই নির্বাচন যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে, সরকারে থাকুক বা বিরোধী দলে। এই বক্তব্য স্পষ্ট করে দেয় শেখ হাসিনা নিজেকে এখনও সক্রিয় রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই দেখছেন, রাজনীতি থেকে সরে যাওয়া কোনো নেত্রী হিসেবে নয়। এরপরেই আসে বিএনপিকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি। বিএনপি ও তারেক রহমান কতটা বিশ্বাসযোগ্য, এই প্রশ্নে শেখ হাসিনার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিনের সংসদ প্রতিদ্বন্দ্বী। এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে থাকবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। এমনকি তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে বসতেও প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন বিএনপি একদিকে জামায়াত ও এনসিপির চাপ, অন্যদিকে বিদ্রোহী প্রার্থী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রশ্নের মুখে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নরম ভাষা বিএনপির জন্য একটি খোলা দরজারি ইঙ্গিত বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সাক্ষাৎকারে শেখ হাসিনার সবচেয়ে কড়া ভাষার আক্রমণ গিয়ে পড়ে জামায়াত, এনসিপি এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত ড ইউনূসের ওপর। লক্ষ্য করার বিষয় হল, এই আক্রমণের তালিকায় বিএনপির নাম নেই। অর্থাৎ শেখ হাসিনার আঁকা শত্রু মিত্রের নতুন মানচিত্রে মূল সংঘাতের রেখা টানা হয়েছে একদিকে ইউনূস, জামায়াত, এনসিপি আর অন্যদিকে বাকি রাজনৈতিক শক্তির মধ্যে। এই বিভাজন ইঙ্গিত দিচ্ছে বিএনপিকে তিনি অন্তত এই মুহূর্তে প্রধান শত্রু হিসেবে দেখছেন না। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও শেখ হাসিনা দেন স্পষ্ট বার্তা। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো পরিবারভিত্তিক দল নয়, এটি একটি গণভিত্তিক রাজনৈতিক সংগঠন। তবে বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে দলের সংস্কার জরুরি। শহর ও গ্রামের তরুণদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এমন শুধু আনুগত্য নয়, রাজনৈতিক সক্ষমতা আছে এমন নতুন নেতৃত্ব তিনি সামনে আনতে চান। কিন্তু একই সঙ্গে তিনি শর্ত জুড়ে দেন, দল নিষিদ্ধ এবং সমর্থকরা গ্রেফতার হওয়ার পরিস্থিতিতে প্রকৃত সংস্কার সম্ভব নয়। অর্থাৎ রাজনৈতিক মাঠ আগে খুলতে হবে, তারপর পুনর্গঠন। সবশেষে প্রশ্নটা গিয়ে ঠেকে এখানেই, দিল্লি থেকে দেওয়া এই সাক্ষাৎকার কি বিএনপির সঙ্গে একটি নতুন সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত অবস্থান? শেখ হাসিনার নরম ঘাসা, শত্রু তালিকা থেকে বিএনপির অনুপস্থিতি এবং গ্রহণযোগ্য নির্বাচনের উপর জোর, সব মিলিয়ে এটি স্পষ্ট যে রাজনীতির পুরনো মেরুকরণ ভাঙার একটি চেষ্টা এখানে দৃশ্যমান। এখন দেখার বিষয়, তারেক রহমান ও বিএনপি এই ইঙ্গিতকে কতটা গুরুত্ব দেয়, নাকি তারা নিজেদের আলাদা নির্বাচনী ছকেই অটল থাকে। বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়ের উত্তর লুকিয়ে রয়েছে এই সিদ্ধান্তের মধ্যেই। মনে হয় যেন বনবাসে আছি।
হ্যাঁ, এরা অনেক সম্মান দিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখান থেকে কথা বললেও ইউনূসের গায়ে জ্বালা ধরে। কেন? বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, কিন্তু ভারতে তো তা না। এখানে তো সব প্রেস ফ্রিডম আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, আর প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে। আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি, তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে? কেন করবে? এটা তারা নির্বাচন দিয়েছে, নির্বাচন দিয়ে কোনো দলকে কাজ করতে দেবে না। কেন কাজ করতে দেবে না? আওয়ামী লীগ কোন অপরাধ করেছে? আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তাহলে ঠিক আছে, নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে দিক, জনগণ সিদ্ধান্ত নিক। কারণ অপরাধী কাদের কাছে? জনগণের কাছে তো, ওই ইউনূসের মতো ক্ষমতা দখলকারীর কাছে তো না। তো জনগণের কাছে আমরা যাব, জবাবদিহি করব। জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা নিশ্চয়ই আছি, না দিলে নাই। জনগণকে এই অধিকার দেবে না কেন? আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে জনগণকে কেন বঞ্চিত করা হচ্ছে? তারা যাচাই করে নিক, তাদের কাছে আমাদের জবাবদিহি। যদি তাদের জন্য ভালো করে থাকি অবশ্যই জনগণ আমাদের ভোট দেবে, আমরা জয়ী হয়ে যাব। আমি জানি দেশের মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে। দেশের মানুষ জানে বাংলাদেশের যদি কোনো উন্নতি হয়, দেশের মানুষ যদি ভালো থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, আর্থসামাজিক উন্নতি পায়, জীবন মান উন্নয়ন হয়, সেটা সেটা একমাত্র আওয়ামী লীগই দিতে পারবে, সেটা তারা জানে। এবং নির্বাচন দিলে ইনশাল্লাহ আওয়ামী লীগ জিতবে, এটা জেনেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। এটাই হলো আসল কথা। আওয়ামী লীগ হলে শাস্তি পেতে হবে যারা বলে, তাদের একটা কথাই বলবো আমি, আওয়ামী লীগ এই ধরনের আঘাত অনেকবারই দেখেছে, কিন্তু আওয়ামী লীগকে কেউ শেষ করতে পারেনি, শেষ করতে পারবে না। আর একদিন একদিন দিন ফিরে আসবেই। এবং যারা এইসব কথা বলছেন আর এই আচরণ আমার নেতা কর্মীর উপর করছে, এবং যারা অত্যাচার নির্যাতন করছে, তাদের অত্যাচারে ঘরে মা বোন ছেলে মেয়ে শিশুটা পর্যন্ত রেহাই পাচ্ছে না। হিসাব পাই পাই করে হিসাব নেওয়া হবে, এটা হলো বাস্তব। দ্বিতীয়, এটা প্রকৃতির নিয়ম। কাজে এই কথাটা তাদের মনে রাখা উচিত, যে আচরণ করে যাচ্ছে এটাই মনে করলো শেষ করে দেবে আওয়ামী লীগ। ওই সুদখোর ইউনূস গরিবের রক্ত চুষে খেয়ে দেশ বিক্রি করে বিদেশিদের অর্থ, ডিপ স্টেট ইউএসএড এর টাকা খেয়ে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা চক্রান্ত করে ক্ষমতা দখল করে যদি মনে করে যে পৃথিবীটা যেন কমলা লেবু হয়ে গেছে, ওনার হাতের মুঠোয় আছে, উনি এক একটা কোয়াদ ছিটছেন আর খাচ্ছেন আর তৃপ্তি পাচ্ছেন, এই সুখ থাকবে না। এটা আমি বলে দিচ্ছি। একদিন দিন ফিরে আসলে প্রত্যেকটা জিনিস হিসাব নেওয়া হবে, এটাই আমার কথা। কাজে আমাদের নির্যাতিত অগণিত নেতা কর্মী দিনের পর দিন ঘরে যেতে পারে না, বাইরে যেতে পারে না, নিজের সন্তানকে দেখতে পারে না। অ্যারেস্ট করলে আর এক ডিস্ট্রিক্টে নিয়ে রাখে, আর যে যেখানে অ্যারেস্ট করছে সেখানে থাকলে তো অন্তত পরিবার পরিজন জেল কোড অনুযায়ী 15 দিনে একবার দেখা করতে পারে, সেই সুযোগটুকু দেয় না। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা! আমি তো ভাবতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে এভাবে চলে আসতে হবে। আমার যদিও আমাকে আর রিহানাকে হত্যা করারই পরিকল্পনা করেছিল, তো বারবার যেমন আল্লাহ বাঁচিয়ে নিয়ে আসে, বোধহয় ওইভাবেই বাঁচিয়ে দিয়েছে বলেই আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি।